সকলে কেমন আছো? ভালো আছো? বাহ, আমিও খুব ভালো আছি। সকলে খাওয়া দাওয়া করে এসেছো তো? হ্যাঁ, সকলে খাওয়া দাওয়া করে আসবে, কেমন? কি বলছো? আজকে পড়া করতে ভালো লাগছে না? ও, আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আমরা একটা গল্প করবো, ঠিক আছে? গল্প করবে তো আমার সঙ্গে? আচ্ছা, তোমরা এর আগে টুনটুনি আর বেড়ালের গল্প শুনেছো তো? ঠিক আছে, আজকে আমি একটা চড়াই পাখি আর একটা হাতির গল্প জানো, কেমন? এই গল্পে না হাতির একটা উচিত শিক্ষা হয়েছিল, জানো? সেই উচিত শিক্ষা নিয়ে এই গল্পটার নামও কিন্তু উচিত শিক্ষা, জানো? এই উচিত শিক্ষা গল্পটাই আমরা আজকে জানবো, কেমন? দেখো, বনের ধারে একটা মস্ত বট গাছ ছিল, জানো তো? বনের ধারে কি ছিল? একটা মস্ত জাম গাছ ছিল। হ্যাঁ, সেই জাম গাছে একটা চড়াই পাখি বাসা করেছিল। সেই বাসায় কি হয়েছিল? 4টে ডিম পেড়েছিল। কয়েকদিন পর দেখা যায় সেই ডিম ফুটে পাখির 4টে বাচ্চা হয়। তাহলে চড়াই পাখির কটা বাচ্চা হয়? 4টে বাচ্চা, তাই না? আচ্ছা, এর আগে তো তোমরা আমার বইয়ের প্রথম পর্বে যুক্ত বর্ণ শিখেছো, তাহলে এখানে যুক্ত বর্ণ কটা বলতে পারবে কোনটা? হ্যাঁ, এই ছয় ছয়, তাই না? এই ছয় ছয়তে দুটো চ আছে, এই চ আর এই চ, দুটো চ মিলে ছয় ছয় হয়েছে, এটা একটা যুক্ত বর্ণ। আচ্ছা, তাহলে তারপরে কি হলো? চড়াইটা 4টে বাচ্চা নিয়ে বেশ ভালোই ছিল। চড়াই পাখিরা কিচিরমিচির করতো যখন খিদেতে, তখন চড়াইটা ঘুরে ঘুরে পাখিদের বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসতো। কিন্তু হঠাৎ একদিন দেখা যায় একটা বড় হাতি সেই গাছটার কাছে আসে, এবং সেখানে হাতিটার খুব পিঠ চুলকাচ্ছিল, কিন্তু কোনোভাবেই সে আরাম পাচ্ছিল না। তখন কি করলো পাখিটা? এই গাছটার সঙ্গে পিঠ ঘষে ঘষে চুলকোতে লাগলো। হ্যাঁ, তখন তো গাছটাও নড়তে লাগলো, এবং চড়াই পাখিটাও ভীষণ ভয় পেয়ে গেল, তার বাচ্চারা ভয় পেয়ে যাচ্ছে। তখন চড়াই পাখিটা হাতিকে বললো যে তুমি গাছটাকে নাড়িও না, থামো থামো, আমার বাচ্চারা যা ভয় পাচ্ছে। তখন হাতিটা কি বললো জানো? হাতিটা বললো, তাতে আমার কি, আমার তো এখানে পিঠ চুলকোতে ভালোই লাগছে। তখন চড়াইটা আবার বললো, আমি কিন্তু এই শেষ বলছি, নইলে। তখন হাতিটা বললো, নইলে কি? তুমি তো একটা ছোট্ট পুচকে পাখি, তুমি আবার আমার কি করবে? তখন চড়াই বললো, দেখবে। তাই বলে চড়াইটা ফুরুত করে হাতির কানের ভেতর চলে গেল। হাতির তো কুলোর মতো কান, তাই না? হাতির বড় কুলোর মতন কান, সেই কানে চড়াই পাখিটা ঢুকে গেল, গিয়ে সেখানে উঠতে লাগলো, ফরফর করে ডানা মেলে উঠতে লাগলো। তখন হাতি তো খুব অস্বস্তি লাগছে, সে কি করলো? হাতে চড়াইটাকে মারার জন্য মাটিতে শুয়ে কানটা ঘষতে লাগলো, কিন্তু চড়াই তো কিছুই হবে না, সে তো কি আছে, হাতির এই কানের ভিতর আছে, তাই না? তখন হাতিটা কি বললো, চড়াই তুমি আমাকে মাফ মাফ করো লক্ষ্মী বোন। তখন হাতি বললো, কেন, এখানে উঠতে তো আমার ভালোই লাগছে। তখন হাতিটা বললো, না বোন, আমার অন্যায় হয়েছে, আর এমন করবো না। তখন চড়াইটা বাইরে বেরিয়ে আসলো এবং হাতিটাকে বললো, শুধুমাত্র গায়ের জোর থাকলেই সবসময় ক্ষমতা প্রয়োগ পাওয়া যায় না, ছোট প্রাণীরও কিছু ক্ষমতা আছে। তাই বলে চড়াইটা সেই হাতির কানের থেকে বাইরে বেরিয়ে আসলো, এবং হাতিটা কি করলো, বেঁচেছি বলে সেখান থেকে তাড়াতাড়ি চলে গেল। তাহলে এই গল্পটাতে কি বোঝা গেল বলো তো? হ্যাঁ, যে চড়াইটা হাতিটাকে একটা উচিত শিক্ষা দিল, তাই না? আর আমরাও কি শিখতে পেলাম? যে শুধু গায়ের জোর থাকলেই ক্ষমতা প্রয়োগ করা যায় না, ছোট প্রাণীদেরও কিছু ক্ষমতা থাকে। তোমরা কি বুঝতে পেরেছো গল্পটা পড়ে? ভালো লেগেছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এইটুকুনি থাক। তোমরা বাড়িতে গল্পটা সুন্দর করে পড়বে, ঠিক আছে? এই পরের দিন আমি এর থেকে প্রশ্ন করবো, হ্যাঁ, প্রশ্ন নিয়ে আলোচনা করবো, কেমন? আচ্ছা।
পড়ানো ভালো হয়েছে, ঠিক আছে? দুটো জায়গায় বলার সময় বলার ভঙ্গিমাতে ভুল হয়েছে, দুটো জায়গায় আমি যেটা দেখলাম। প্রথমে একবার বট গাছ বলে ওটাকে পরে জাম গাছ বললে, একটা ভুল। আর একটা যখন বললে না হাতিটা তার পিঠের সঙ্গে গাছটাকে মানে ঘষবে এরকম কিছু একটা, তখন হাতি না বলে পাখি বলে ফেলেছো একবার প্রথমে একদম। এটাই ছোট ভুল। তাছাড়া এমনি পড়ানোটা খুব সুন্দর হয়েছে, গল্পটাও ভালো হয়েছে। ধরো তোমাকে কাউন্টার প্রশ্ন এরকম করলো যে আপনি ক্লাসে আছেন উপস্থিত, সেই সময় ধরুন আপনার দুটো শক্তিশালী ছাত্রর মধ্যে এরকম একটা মারপিট লেগে গিয়েছে, তখন তাদেরকে আপনি কিভাবে তাদেরকে আলাদা করবেন বা তাদেরকে কিভাবে আপনি শিক্ষাটা দেবেন, এই শিক্ষাটা? হ্যাঁ স্যার, আমি তখন তাদের কাছে যাব এবং তারা কেন ঝামেলা করছে কারণটা শুনবো। তারপরে যদি দেখি এই যে দুজনের মধ্যে কারোর একটু দোষ দেখতে পাই যে এই কারণে তাদের মধ্যে ঝামেলা হচ্ছে, তাহলে আমি তাকে ভালো করে বোঝাবো যে তোমরা দুজনেই বন্ধু, একসঙ্গে থাকতে হয়। শুধুমাত্র আহ দোষ ধরে কারোর সঙ্গে এভাবে ঝামেলা করা ঠিক নয়, মিলেমিশে একসঙ্গে থাকতে হয়। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ভালো হয়েছে পড়ানো। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, আজকে কত তারিখ বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো, আজকে হলো 22 তারিখ। তাহলে আজকে লিখলাম কত তারিখ? 22 তারিখ। তারিখ তো সবাই কিন্তু তোমরা বাড়ি থেকে জেনে আসবে, ঠিক আছে? এখন তো তোমরা উঁচু ক্লাস হয়ে গেছো, এখন তো তোমরা সবাই ক্লাস 3-তে পড়ো, তাই তো? আচ্ছা, তো আজকে জানো তো একটা খুব মজার জিনিস হয়েছে। আজকে আমাদের বাড়ির নিচে যে কটা কুকুর ঘোরাঘুরি করতো, তাদের মধ্যে কয়েকটা কুকুর ছানা প্রসব করেছে। প্রসব মানে কি? প্রসব মানে হলো জন্ম দিয়েছে। আর তার মধ্যে 4টে কুকুর, জানো তো, 4 রকমের রং। একজনের হচ্ছে সাদা, একজনের কালো, একজনের সাদা কালো মেশানো, আর একজনের হলো খয়েরি রঙের। আচ্ছা, এই যে বলো তো, আমি যে বললাম কুকুর ছানা, তাহলে তোমরা কি জানো এই যে কুকুর ছানা বললাম, বাংলাতে এরকম আমরা বলি বিড়াল ছানা, তারপরে বলি ছাগল ছানা, কিন্তু ইংরেজিতে কিন্তু এদের কয়েকটা, এই যে ছানাদের বিশেষ কিছু নামে ডাকা হয়। তো আজকে সেটাই আমরা শিখবো, এনিমালস অ্যান্ড দেয়ার বেবি নেম। ঠিক আছে, তাহলে তোমরা সবাই খাতা বের করো। খাতা বের করে একদিকে লেখো এনিমালস আর অপর দিকে লেখো বেবি। এই যে প্রথমে আমি বললাম কুকুর, ঠিক আছে? কুকুরকে ইংরেজিতে কি বলে? কুকুরকে ইংরেজিতে বলে ডগ, আমরা সবাই জানি। ডগের বেবি সবাই তোমরা খাতায় লেখো পাপ্পি। ডগের বেবিকে বলে পাপ্পি। হোয়াট ইজ এ বেবি ডগ কল্ড? ডগের বেবি হলো পাপ্পি। আ বেবি ডগ ইজ কল্ড আ পাপ্পি। PUPPY, পাপ্পি। ঠিক আছে, হলো। এইবারে দেখো, আমি বোর্ডে একটা ছবি আঁকছি। এই যে দেখো, এই যে দুটো চোখ দিলাম, তারপরে দুটো কান দিলাম। এটা কিসের ছবি? এটা, ধরো এটা যদি, ঠিক বলেছো, এটা হলো একটা বিড়াল। আচ্ছা, বিড়ালকে আমরা ইংরেজিতে কি বলি? বিড়ালকে ইংরেজিতে আমরা বলি ক্যাট, তাই তো? ক্যাটের বেবি তাহলে কি বলো? কেউ জানো? আমি বলে দিই, ক্যাটের বেবি হলো কিটেন। KITTEN, কিটেন। ঠিক আছে, ডগ হলো, ক্যাট হলো। আর আমরা চারপাশে কি কি জীবজন্তু দেখি তোমরা বলো? রিতা, তুমি বলো। হ্যাঁ, ঠিক বলেছো, ছাগল। ছাগলকে ইংরেজিতে কি বলে? ছাগলকে ইংরেজিতে বলে গোট। GOAT, গোট। আর বেবি, ছাগলের বেবিকে বলি আমরা কিড। KID, কিড। স্পেলিংটা নোটিস করো, KID, কিড। ঠিক আছে, তারপরে আর কি দেখি? গরু। ঠিক বলেছো, গরুর বাচ্চাকে কিন্তু বাংলায় গরুর বাচ্চারও নাম আছে, জানো তো? গরুর বাচ্চাকে বাংলায় বাছুর বলে ডাকি আমরা, কিন্তু ইংরেজিতে কি বলি তাহলে আমরা জানি? গরুকে ইংরেজিতে কি বলে? কাউ। তাহলে গরুর বেবিকে কি বলছি আমরা? গরুর বেবিকে বলছি কাউ। CALA। দেখো, এখানে কিন্তু এল এর উচ্চারণ হচ্ছে না। এখানে আমরা উচ্চারণের সময় বলবো CALS, কিন্তু উচ্চারণের সময় কি বলবো? এলটা আমরা উচ্চারণ করবো না, উচ্চারণের সময় আমরা বলবো CAA, কাক। ঠিক আছে, সেরকম ভাবে উচ্চারণ, কিন্তু স্পেলিং এর সময় আমরা লিখবো CALA। আচ্ছা, আর কি কি দেখি? আর আমরা আশেপাশে দেখি মুরগি দেখি। মুরগিকে কি বলে ইংরেজিতে? মুরগিকে ইংরেজিতে বলে হেন। HEN, হেন। আচ্ছা, হেনের বেবিকে তাহলে কি বলবো? হেনের বেবিকে বলবো চিক। CHIC,
জি। আচ্ছা, তাহলে আমরা কটা শিখলাম আজকে? ডগ শিখলাম, ক্যাট শিখলাম, গোট, কাউ, হেন। আমরা আজকে শিখলাম ৫টি অ্যানিমালস অ্যান্ড দেয়ার বেবি নেম। আর কিছু মনে পড়ছে তোমাদের? আর কি পশু বা জন্তু জানোয়ারের কিসের নাম তোমরা জানো বলো? আচ্ছা, ভেড়া, ভেড়া আমরা জানি। ভেড়ার ইংরেজি কি? ভেড়ার ইংরেজি হলো শিপ। SHEEP। ডবল ই মানে ই, দুটো ই থাকবে। শিপের বেবির নাম হলো ল্যাম্ব। ল্যাম্বের স্পেলিং কি? LAMB, ল্যাম্ব। ঠিক আছে? ঠিক আছে। আজকে তো আমরা এই শিখলাম। আজকে আচ্ছা, তোমাদের আমি প্রশ্ন করি। আচ্ছা রনিত, স্ট্যান্ড আপ। রনিতা তুমি বলো তো, হোয়াট ইজ এ বেবি ডগ কল? মানে একটা কুকুরের বাচ্চাকে আমরা কি বলি? ঠিক বলেছো, পাপ্পি। আচ্ছা, ডগের বেবি হলো পাপ্পি। স্পেলিং বলো। PUPPY, পাপ্পি। আচ্ছা, তো ক্যাটের বেবিকে কি বলি, কে বলবে? আচ্ছা, যশ তুমি বলো। আচ্ছা, ক্যাটের বেবি হলো কিটেন। ঠিক বলেছো, KITTEN, কিটেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কাউয়ের বেবি, হোয়াট ইজ এ বেবি কাউ কল? ঠিক আছে, রনিতা তুমি বলো। বেবি কাউ ইজ কল্ড এ কাপ, CALL, কাপ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার হেনের বেবি কে বলবে? হোয়াট ইজ দ্য বেবি হেন কল? আচ্ছা, রিতা তুমি বলো। হ্যাঁ, বেবি হেন ইজ কল্ড চিক। আমি কি কন্টিনিউ করবো? না, না, ঠিক আছে। আচ্ছা, আমি ২-১ টা বলি। এমনি ঠিক আছে, এমনি তোমার টাইম টেবিল সবই মোটামুটি মেইনটেইনের মধ্যেই আছে। ১ মিনিটের মাথায় পাঠ ঘোষণা করেছো। আর এদিকে তোমার ক্লাস বেশিক্ষণ না, ওই 5 মিনিটসের একটু সামান্য বেশি হলো। অসুবিধা নেই। তার মধ্যে তোমার তো অনেকগুলো হয়েই গিয়েছে। ৫ মিনিটের হ্যাঁ সামান্য হ্যাঁ, ২-১০ মিনিট হয়েছে। ২-১০ সেকেন্ড হয়েছে। ৫ মিনিট ২-১০ সেকেন্ড হয়েছে। তাতে তোমার মোটামুটি যা দিয়েছো বেশ ভালোই এনাফ আছে। তোমাকে যদি এমনি এখান থেকে প্রশ্ন করি একটা, যেমন যেমন তুমি তোমার প্রশ্নটা তুমি তৈরি করে দিলে, যে তুমি বললে যে CALF কাফ হয় কিন্তু উচ্চারণে এলটা আসে না, কেন আসে না? স্যার এখানে এলটা সাইলেন্ট, সেই জন্য আসে না, আমরা উচ্চারণ করবো না। মানে এর কি কোনো আলাদা নিয়ম আছে? না, উচ্চারণের জন্য এটা এলটা সাইলেন্ট বলেই আর কি উচ্চারণ করবো না আমরা। তাই। আচ্ছা, মানে এর কেন হয় বা কিছু এরকম কোনো নির্ধারিত নির্দিষ্ট কোনো নিয়ম নাই, তাই তো? আচ্ছা, আমার জানা নেই। আচ্ছা, আচ্ছা, তুমি তারপর আরেকটা বললে যে পাপ্পি বানানে ক্যাপিটাল পি, তারপরে ইউ, তারপরে স্মল দুটো পি, তারপরে ওয়াই, তাই তো? ক্যাপিটাল বলেছি আমি, মানে না, আমি না, হয়তো তুমি এমনি বলে। ক্যাপিটাল বলোনি, কিন্তু লেখার সময় তো তাই লিখবো নাকি? বাট বা DOG ডগ যখন লিখবো তখন তো তুমি তো তাই লিখেছো, দেখলাম বোর্ডে ক্যাপিটাল ডি লিখেছো তো। ক্যাপিটাল ডি স্যার, হ্যাঁ। আচ্ছা, তাহলে প্রশ্নটা যদি এরকম রাখে যে এই যে আপনি ক্যাপিটাল ডি দিয়ে শুরু করলেন, এটা কি স্মল ডি দিয়েও হতে পারে, তো কখন আমরা ক্যাপিটাল কখন স্মল এটা কি করে বুঝবেন? স্যার এটা তখন বলবো যে মানে নাউনের শুরু যখন হবে, নাউন অর্থাৎ নেমিং ওয়ার্ডস যখন আমরা স্টার্ট করবো তখন সেটা ক্যাপিটাল দিয়েই শুরু হবে। আচ্ছা, শুধু কি নাম নাকি এর বাইরেও আর কিছু আছে, মানে নিয়মটা কি? নাউন মানে ক্যাপিটাল লেটার্স, মানে কোনো কিছু যখন আমরা সেন্টেন্স শুরু করছি তখন সেটা ক্যাপিটাল লেটার দিয়েই স্টার্ট করবো আমরা। আর নাউনের মধ্যে যেগুলো আছে প্রপার নাউন, কমন নাউন, সেগুলো বিশেষ করে প্রপার নাউনের ক্ষেত্রেই আমরা এই বড় হাতে ক্যাপিটাল লেটারটা ইউজ করবো। আয়ের ক্ষেত্রে কি হবে? আই প্রোনাউন, আইটাও বড় হাতের হবে, আইটা ক্যাপিটালে হবে, যেখানেই বসুক না কেন সেটা ক্যাপিটাল দিয়ে শুরু করবো। আপনি বাচ্চাদেরকে ক্যাপিটাল লেটার না স্মল লেটার কোনটা আগে শেখাবেন? ক্যাপিটাল লেটার আগে শেখাবো। কেন শেখাবেন? ক্যাপিটাল লেটার শেখাটা আমার মনে হয় স্মল লেটার শেখার থেকে অনেক সহজ। তারা যেহেতু প্রথমে, তারা অনেক ছোট ছোট বাচ্চা, তাদের ক্ষেত্রে লেখার প্রথমেই আমরা শুরু করি, আমরা দাগ কাটা বা সোজা দাগ, একটু বেঁকা দাগ, এইভাবে আমরা শুরু করি। তো সেইভাবে শেখানোর ক্ষেত্রে ক্যাপিটাল লেটার যখন আমরা লেখাবো সেইটা তাদের পক্ষে লিখতে অনেক সহজ হবে। তারপরে ক্যাপিটাল লেটার শেখানো হয়ে গেলে তারপরে যখন তাদের মধ্যে ক্যাপিটাল লেটারটা নিয়ে একটা ধারণা জন্মাবে, তারপরেই আমরা স্মল লেটারটা তাদের আস্তে আস্তে শেখাবো। ঠিক আছে, ভালো হচ্ছে, ভালো হয়েছে। আমার আমার কাছে মনে হয়েছে ভালো হয়েছে। ঠিক আছে। স্যার আর ধরো আমাদের ভালো লাগা খারাপ লাগায় তো ধরো নাম্বার তোমার আসবে না। মানে তোমার মাথার মধ্যে একটা জিনিস রাখতে হবে, যেটা আমি সবাইকে বলি। তুমি যখন ইন্টারভিউ টেবিলে যখন যাচ্ছ, ওখানে যিনারা এক্সপার্ট থাকছে
ওনাদের সঙ্গে তোমাকে কথা বলে বা প্রাথমিক যে অনুমানটা ওনাদেরকে করেই তোমাকে আর কি এগোতে হবে। সেখানে তোমার কিছু পরিবর্তন করা মনে হলে তুমি তখন পরিবর্তন করবে। আর নরমালি চেষ্টা করবে তুমি তোমার তরফ থেকে যতটা ভালোভাবে যতটা প্রেজেন্ট করতে পারবে সেই চেষ্টাটাই করবে। আর একটা জিনিস বিশ্বাস রাখবে, তুমি যে টপিকটা রেডি করে যাচ্ছ সেই টপিকটা উপস্থাপনটা কিন্তু তোমার থেকে ভালো সেই মুহূর্তে কেউ পারবে না। হ্যাঁ, ওখান থেকে আমরা ২-১ টা প্রশ্ন ওনারা হয়তো করবে বা ওই রিলেটেড কোনো সাইড প্রশ্নে যেতে পারে। কিন্তু সেই উপস্থাপন কিন্তু তুমি মানে সবচেয়ে ভালো দেবে। তো সেইজন্য কোনো হেজিটেট না করে যেটুকু তুমি ভালোভাবে দেখে এসেছো, যেভাবে প্রস্তুতি নিয়ে এসেছো, তুমি তোমারটা দেওয়ার চেষ্টা করবে। তারপরে বাকিটা তো উনাদের হাতে সমস্ত কিছু। কিন্তু তোমার এমনি ঠিকই আছে, অসুবিধা নেই। এবার বোর্ড ওয়ার্ক তো তুমি খাতায় করছো এবং তার মধ্যে তুমি টাইমেও মানে মোটামুটি ৫ মিনিটের মধ্যে তুমি অনেক কটাই পড়িয়ে দিলে। এবার তোমাকে হয়তো এখান থেকে কাউন্টার প্রশ্ন কি করবে ওনাদের হাতে সেগুলো। হয়তো প্রশ্ন করতে পারে যে এই যে আপনি ডগ বললেন, পাপি বললেন, তাহলে ওরা যেখানে থাকে সেই বাসস্থানের নাম কি বলে? ডগ তো স্যার ডগ ডগ হাউস যেটা হয় আর কি সেটাই, হ্যাঁ, মানে সেটাই আলাদা তো বলতে হবে। যেমন লায়নের ক্ষেত্রে মনে হয় কেভ হবে নাকি? গুহাটা হয় ওইরকম। তারপরে ঘোড়ার ক্ষেত্রে স্তাবল না কি বলছে ওই স্পেলিংটা ওইরকম টাইপের। তো এই ধরনের প্রশ্নগুলো তোমাকে রাখতেই পারে। ঠিক আছে? সম্ভবত এরকম কিছু হবে। হ্যাঁ? ডগ মনে হচ্ছে কেনেল হবে, মানে অনেকে ডগ হাউস বলে আবার কেনেলও বলে। হ্যাঁ, তো এই সব জিনিসগুলো তোমাকে তখন প্রশ্ন রাখতে পারে কাউন্টারে। ঠিক আছে? তো এই যে সাউন্ডসটা রেডি করেছি এর পাশাপাশি, তারপরে এনিমলের যে ফেমিনিন জেন্ডারটা রেডি করেছি, এগুলো আর কি যদি আর কি কোয়েশ্চেন করে ওনারা যাতে উত্তর দিতে পারি সেগুলো রেডি করেছি স্যার পাশাপাশি। কিন্তু তোমার সাবজেক্ট কি আছে? সাবজেক্ট ইংলিশ স্যার। আচ্ছা, ইংলিশ। এবার ধরো তোমাকে আমি বললাম, তুমি তো এগুলো রেডি করেছো, তোমাকে আমি ধরো বললাম তো তুমি ক্লাস 1 এর যে বই আছে সেই বইগুলোর নাম বলো। স্যার এটা তো করেছি স্যার, আমার বই আছে, আমার বইটা থেকেই বাংলা ইংরেজি অঙ্ক এই তিনটেই আছে আমার বইতেই। আচ্ছা, আর আর কোনো বই নেই? আমার বই ছাড়া আছে সহজ পাঠ আছে বাংলায়, আর শেখার সেতুটা তো এখন দেওয়া হয় না, এছাড়া জগৎবাড়ি আছে। আর একটা স্বাস্থ্য শারীরশিক্ষার একটা বই আছে। আছে হ্যাঁ। এবার ধরো এক্সপার্ট তোমাকে বললো আপনার বিষয় তো ইংরেজি, তো আপনি এক কাজ করুন, ক্লাস 1 এর বই থেকে আপনি ইংরেজির উপর একটা ডেমো দিয়ে দেখান। আচ্ছা সেটাও রেডি করেছি, ওই ইংলিশ থেকে একটা রাইমস রেডি করেছি, ওই রেড লাইট ওইটা করেছি। হ্যাঁ, আমি এটাই বলতে চাইছি। মানে তুমি ৩-৪ টে বললে তো আমার রেডি করা আছে। তখন তোমাকে এই বিপদে পড়তে পারো। সেজন্য সমস্ত ক্লাস থেকে একটা করে কিন্তু রেডি করে রাখতে হবে তোমাকে। সেটা করেছি, মানে মানে তার সাথে সাথে যে আমি যেটা বলছি মানে ভেবেছিলাম রেড লাইটের ওটা দেবো, কিন্তু স্যার ওটা থেকে বুঝতে পারছি না যে কয়টার কোশ্চেন কি আসতে পারে। মানে গাড়িতে সেফ ড্রাইভ সেফ লাইট এগুলো তো আমরা সবাই জানি, কিন্তু এ ছাড়া আর কি করবো বা কি রেডি করবো সেটা আর কি বুঝতে পারছি না। ওই জন্য আর কি ওটা আর বললাম না। না, কিন্তু এইটা থেকে আমি এইগুলো সাউন্ড জেন্ডার এগুলোই হবে, তো ওই জন্য এটাই আর কি দিলাম। হ্যাঁ, ঠিক আছে। গুড আফটারনুন বাচ্চারা, কেমন আছো তোমরা সবাই? ভালো আছো? আমিও ভালো আছি। আচ্ছা, গত কয়েকটি ক্লাসে আমরা যোগ বিয়োগ শিখেছি, তাই তো? সবার শেখা হয়েছে তো ভালো করে? কারোর কোনো অসুবিধা নেই তো? আচ্ছা, কারোর অসুবিধা থাকলে বলবে, হ্যাঁ? আচ্ছা, আর 2 মাস পরেই তো আমাদের স্বাধীনতা দিবস আসছে, তাই না? বলো তো স্বাধীনতা দিবসে আমরা কি কি করি? হ্যাঁ, উদযাপন করি, তাই না? নাচ হয়, গান হয়, আবৃত্তি হয়, তারপর বক্তৃতা হয়, পতাকা উত্তোলন করি আমরা, তাই না? আর আমাদের বিশিষ্ট অতিথিকে আমন্ত্রণ করি। আর সবশেষে কি করি? সবশেষে আমরা একটু মিষ্টি মুখ করি, তাই না? কি খাই? লজেন্স খাই, ক্যান্ডি খাই, এইসব। আচ্ছা বলো তো, যদি আমরা ধরো লজেন্স খাবো, তো আমরা ক্লাসে কতজন আছি হিসাব করো তো। তোমরা 31 জন আছো, তাই তো? 31 জন। আর আমাকে নিয়ে, আমি তো লজেন্স খাবো, 32 জন। তাহলে 32 জন। আচ্ছা, প্রত্যেকে যদি একটি করে লজেন্স খাই, তাহলে কটি লজেন্স লাগবে বলো তো? 32টি লজেন্স লাগবে, ঠিক বলেছো।
আর যদি দুটি করে লজেন্স খাই তাহলে কিভাবে বের করবে? বুঝতে পারছো না? ও আচ্ছা, যোগ করবে এভাবে 2কে 32 বার লিখে লিখে যোগ করবে। তাহলে তো এদিকে আমার বোর্ড ভরে যাবে আর তোমাদেরও খাতা ভরে যাবে, সময়ও লাগবে অনেক। অন্য কোনো ভাবে করতে পারি না আমরা? অন্য আরেকটি পদ্ধতি আছে, জানো তো? সেটি হচ্ছে এই একই সংখ্যা বারবার লিখে যোগ না করে আমরা গুণের মাধ্যমে করতে পারি। হ্যাঁ, যোগ আমরা কেমন শিখেছিলাম? এরকম চিহ্ন, তাই না? একটা সোজা দাগ, তার উপরে একটা লম্বা দাগ। আর গুণের চিহ্ন কেমন? এমন চিহ্ন। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি শিখবো? গুণ করা শিখবো। হ্যাঁ, আজকে আমাদের ক্লাস হলো গুণের ধারণা নিয়ে। আচ্ছা, তাহলে আমরা কতজন হয়েছি? 32 জন হয়েছি। তাহলে হিসাব করি, 32 জনের কটি লজেন্স লাগবে? এভাবে 32কে আমরা 2 দিয়ে গুণ করব। ঠিক আছে, প্রথমে একক দশক অনুযায়ী সাজিয়ে নেব, তারপরে এভাবে 2 দিয়ে গুণ করব। আচ্ছা, প্রথমে এই পদ্ধতিটা দেখাচ্ছি, পরে আরেকটি পদ্ধতি দেখাবো। হ্যাঁ, এই দেখো, 2 বারে কত হয় বলো? আমরা 2 এর নামটা পড়েছি তো। 2 বারে 4 হয়। আর 2 3 বারে কত হয়? 6 হয়। তাহলে টোটাল কত হলো? 64 হলো, তাই না? এটা একটি পদ্ধতি। আরেকটি পদ্ধতিতে আমরা করতে পারি, এভাবে আমরা সাজিয়ে নেব। হ্যাঁ, প্রথমে আমরা আচ্ছা, 32 মানে কত বলো তো? ভেঙে বলো। 3 10 2 32, তাই তো? তাহলে 3 10 মানে 30। 30কে প্রথমে আমরা 2 দিয়ে গুণ করব। আর তারপরে কি বাকি থাকবে? 3 10 2। এই 2কে আমরা আবার 2 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে 30কে 2 দিয়ে গুণ করলে কত হবে? এখানে 60 হবে। 2 0 0, আর 2 3 বারে 6, আর এখানে 2 2 বারে 4। তারপর এই 60 আর 4 আবার আমরা যোগ করব। কেমন? তাহলে কত হবে দেখো? 64। সেই একই উত্তর পেলাম, তাই না? পদ্ধতি তোমাদের যেটা সহজ মনে হবে সেই পদ্ধতিতেই করবে। আর একটা ইম্পর্টেন্ট কথা, এই যে 32কে আমরা 2 দিয়ে গুণ করছি, তাই তো? তাহলে যাকে আমরা গুণ করব তাকে কি বলবো? গুণ্য বলবো। হ্যাঁ, আর যা দিয়ে গুণ করব, এখানে যেমন ধরো 2 দিয়ে গুণ করছি, একে আমরা কি বলবো? গুণক বলবো। ঠিক আছে, আর গুণ করে আমরা যেটা পেলাম এটাকে আমরা বলবো গুণফল। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, এবার আরেকটি সংখ্যা দিয়ে আমরা একটু দেখি কি হবে। মনে করো আমরা যদি 21 জন হতাম, তাহলে কি হতো? 21কে আমরা 2 দিয়ে কিভাবে গুণ করব বলো? এভাবে সাজাবো আবার। তাহলে 21 মানে কত? 2 10 1, তাই না? তাহলে 2 10 মানে 20। 20কে আমরা 2 দিয়ে গুণ করব। আর এই পাশে আমাদের কি পড়ে রইলো? 2 10 1 এর 1 পড়ে রইলো। তাহলে 1কে আবার আমরা 2 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে কত হবে বলো? এটা কত হবে? 2 0 0, আর 2 2 বারে 4। ভেরি গুড। আর 2, হ্যাঁ, 2 একবারে 2 হবে, ঠিক বলেছো। তাহলে আবার আমরা যোগ করব। 40 যোগ 2 কত হলো? 42 হলো। ঠিক আছে, আর এখানে যদি এভাবে করি, প্রথমে 2 আর 1 হবে, আর তারপরে 2 আর 2 হবে, তাই না? তাহলে 2 একবারে 2, আর 2 2 বারে 4, একই হলো। ঠিক আছে, তোমাদের যেটা ভালো লাগবে সেটা করবে। এবার আমি একটা সংখ্যা দেবো, এটা তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে করবে। হ্যাঁ, এটা আমি পরের দিন এসে নেব। ধরো 13 জন আছে, 13 জনকে আমরা 4টে করে চকলেট দেব। তাহলে কত হবে? টোটাল আমাদের কটা চকলেট কিনতে হবে এটা তোমরা হিসাব করবে। এটা পরের দিন নেব আমি। হ্যাঁ, ঠিক আছে, আজকে তাহলে এটুকুই থাক। ঠিক আছে তানিয়া, একটু বোর্ডের সামনাসামনি দাঁড়াও। হ্যাঁ, কয়েকটা প্রশ্ন করছি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এই যে তুমি গুণটা পড়ালে, তোমাকে ধরো কাউন্টার প্রশ্ন এরকম করছে
যে এই যে আপনি বললেন এটাকে গুণ্য বলে, এটাকে গুণক বলে, তাহলে আপনি কি করে বুঝলেন এটাকে গুণ্য বলবো আর ওটাকে গুণক বলবো? স্যার যে সংখ্যাটি স্থির থাকে আহ, তাকে আমরা গুণ্য বলি, আর যেটা দিয়ে আমরা গুণ করব সেটাকে আমরা গুণক বলি। তাহলে আপনার উদাহরণ যেমন আমি বললাম যে হুম, 2টি করে লজেন্স দেব, সেটা আমি চেঞ্জও করতে পারতাম, 3টি করে লজেন্স দেবো বা 4টি করে লজেন্স দেবো, কিন্তু স্টুডেন্ট সংখ্যা তো সেমই থাকবে, সেই 32ই থাকবে, তো সেটি গুণ্য হবে। আর যেটা দিয়ে গুণ করব সেটি গুণক হবে। আচ্ছা। আচ্ছা, এই গুণ্য আর গুণক এই দুটোকে কি আমরা যদি পরিবর্তন করে দিই, অর্থাৎ গুণ্যটাকে গুণক আর গুণকটাকে গুণ্য, তাহলে কি গুণফলের কোনো পরিবর্তন হবে? না স্যার, গুণফলের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, এই যে গুণফলের পরিবর্তন হচ্ছে না, এই যে যে ধর্মের আর কি এই বিষয়টা লেখা আছে, সেই ধর্মটাকে কি বলা হয়? গুণের কোন ধর্ম? সরি স্যার, এটা আমার জানা নেই। আচ্ছা। আচ্ছা, এই যে আপনি গুণ করালেন, এই গুণের ক্ষেত্রে একটা একসম উপাদান আছে, সেইটা বলতে পারবেন কে? না স্যার, আমি বলতে পারবো না, মনে নেই আমার। আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিচ্ছি দুটো উত্তর। এই যে গুণ্য গুণক আমরা যখন ওলট পালট করে করি, ধরো তুমি 32 গুণিত 2 64 পেলে, আবার 2 গুণিত 32 করলেও 64 পেতে। তো এই যে এইটাকে বলা হয় গুণের বিনিময় নিয়ম, মানে একজন আরেকজনের ঘরে গিয়ে বসলেও কিন্তু আমার পরিবর্তন কিছু হতো না। আর গুণের একসম উপাদান হচ্ছে সবসময় মাথায় রাখবে এক, কারণ এককে তুমি যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে সেই সংখ্যাটাকে ফিরে পাবে। এবার তুমি যখনই এটা এক বলবে, তোমাকে এবার কাউন্টার প্রশ্ন করতে পারে, তাহলে আপনি বলুন যোগের একসম উপাদান কি হবে? যোগের শূন্য হবে স্যার। একদম, মানে জিরোর সঙ্গে আমি যে কোনো সংখ্যাকে যোগ করলে সেই সংখ্যায় ফিরে পাবো। ঠিক আছে? তো এমনি পড়ানো ঠিক হুম, আছে, ক্লাস ভালো হয়েছে, কিন্তু তোমার পাঠ ঘোষণাতে আবার 2 মিনিট 25 সেকেন্ড, মানে ওইটাতে তোমার গল্পটাতে এক্সটেনশন হয়ে যাচ্ছে অনেকটা, হ্যাঁ, ওইটাকে আরেকটু ছোট করলে তুমি আরো ও, একটু সময় পেয়ে যাবে এদিকে। আচ্ছা। ঠিক আছে? আর ওই হুম, লাস্টে যে 42 লিখলে তুমি 40 + 2, মানে তোমার জায়গা ধরছে না, তবুও তুমি লেখার চেষ্টা করছো, হ্যাঁ ওইটা হ্যাঁ। কিন্তু করবে না। তুমি দরকার ও, হয় সাইডে তোমার যে আচ্ছা আচ্ছা। ফাঁকাটা ছিল ওই জায়গাটায় করতে পারতে। কারণ ওগুলোতে তোমার, যদি ওনারা যদি বলে ম্যাডাম আপনি কি লিখলেন আমি তো দেখতেই পাচ্ছি না, মানে স্যাররা যেনারা এক্সপার্ট থাকবেন ওনারা যদি এরকম করে তখন তোমার এটা নেগেটিভ পয়েন্ট হবে, আর তুমি জেনে শুনে কেন নেগেটিভ হতে যাবে? ঠিক আছে? এমনি ক্লাস খুব সুন্দর হয়েছে। আমার স্যার সবসময় মানে এটাই মাথায় থাকে যে আমি বাচ্চাদেরকেই পড়াচ্ছি, হ্যাঁ, তো ওটা মুছে ফেললে বাচ্চারা ওইটা ভুলে না, যাবে কি আমি তোমাকে লিখেছিলাম। মুছতে বলছি না, সেই তোমাকে জন্যই জাস্ট আমি ওইটা রাখার চেষ্টা করি আগে বারবার। আমি আমি তোমাকে মুছতে বলিনি, দেখবে তুমি লেখার পরেও তোমার ডান দিকে সামান্য একটু জায়গা ছিল যেখানে তুমি যোগটা করতে পারতে, আচ্ছা তো তুমি যদি সেই জায়গাতেও করে দিতে অসুবিধা হতো না, সেটা বলছিলাম আমি। আচ্ছা। আর এমনি ঠিক তোমার আছে স্যার, পড়ানো তো ঠিক আছে। ঠিকই আছে। হুম, বলছি, একটা জিনিস মাথায় রাখবে, এখানে তুমি দিচ্ছ থেমে যাচ্ছ, আমি তোমাকে ফিডব্যাক দিচ্ছি, কোনো প্রবলেম নেই, কিন্তু যখন তুমি ফাইনাল যেখানে যখন ডেমো দেবে, যেনারা এক্সপার্ট থাকবেন ওনাদের সামনে, তখন তুমি থামবেই না, যতক্ষণ না ওনারা তোমাকে থামতে বলছে ততক্ষণ তুমি থামবে না, তুমি দিয়েই যাবে, হুম, তুমি আরেকটা উদাহরণ নেবে, আরেকটা উদাহরণ নেবে, তোমার ক্লাস এক্সটেনশন হবে ওই, আচ্ছা আচ্ছা মানে আচ্ছা এখানে আচ্ছা তুমি থেমে যাচ্ছ ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু ওখানে থামা আচ্ছা যাবে না, আচ্ছা। ওখানে শুরুটাও ওনারা করবেন, শেষটাও ওনারা করবেন, তুমি তোমার মতন দিতেই আচ্ছা, থাকবে। ঠিক আছে। হুম, দেবস্মিতা দাও। আমার ছোট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তাই তো? আচ্ছা, আমরা কোন শ্রেণীতে পড়ি বলো তো? হ্যাঁ, আমরা চতুর্থ শ্রেণীতে পড়ি। আর আজকে আমাদের কোন বিষয় আলোচনা হবে? ঠিক বলেছো, আমার গণিত, তাই তো? আচ্ছা, তোমরা সকলে মা বাবার সাথে সবজির বাজারে গেছো? গিয়েছো, সকলেই গিয়েছো তাই তো? আচ্ছা, সবজির বাজারে গিয়ে বাবা বা মা সবজির দোকানে কাকুকে কি বলে? বলে না যে 5 পটল দিন, 3 বেগুন দিন, 1
আলু দিন, বলে তো? হুম। কি ভুল বলছি? বলে না, না? আচ্ছা, তাহলে কি বলে বলো তো? বলে 500 গ্রাম পটল দিন, 300 গ্রাম। কোনটি হালকা? আচ্ছা, তোমরা যে সবজির দোকানে গেছো সবাই বললে, সবজি কাকুর হাতে কি এরকম একটি জিনিস তোমরা দেখেছো? দেখো তো, সবাই চিনতে পারো নাকি? দেখেছো না? কিন্তু তোমরা কি জানো এটাকে কি বলে? এটাকে বলে দাড়ি পাল্লা। এই দাড়ি পাল্লা দেখবে সবজি কাকু এরকম করে হাতে করে ধরে থাকে, একদিকে সবজি নিয়ে থাকে আর একদিকে কিছু জিনিস থাকে। দেখো তো, চিনতে পারছো নাকি এই জিনিসগুলো? চিনতে পারছো? দেখেছো এরকম না, একদিকে সবজি থাকে আর একদিকে এরকম একটা করে জিনিস থাকে, এর উপরে একটা করে সংখ্যা লেখা থাকে, যেমন 50, 100, 200, 500, এরকম কিছু জিনিস থাকে, যেগুলোকে কি বলে? যেগুলোকে বলে বাটখারা। সবজি কাকুকে ধরো তুমি বললে যে আমাকে 500 পটল দিন, তখন সবজি কাকু কি করবে? এই দিকে কিছু পটল নেবে আর এই দিকে কি করবে? এই 500 গ্রামের একটা বাটখারা এখানে চাপাবে, তাই তো? এই দুটো পাল্লা, এগুলোকে বলে, এটাকেও বলে পাল্লা, এটাকেও বলে পাল্লা। এই দুটো পাল্লা যখন সমান সমান হবে, তার মানে পটলের ওজন 500 কেজি হয়েছে। ঠিক আছে, বেশ। তুমি তাহলে 500 কেজি পটল একটা ব্যাগে তোমাকে কাকু ভরে দিল। এবার তুমি বললে যে আমাকে 200 গ্রাম পটল দিন, তখন কাকু কি করবে? এখান থেকে কিছু পটল সরিয়ে দেবে, দিয়ে এই 200 গ্রাম পটলের যেটা বাটখারা ছিল 200 গ্রামের, সেটা এখানে চাপাবে। এবার সেটাও তোমাকে একটা ব্যাগে ভরে দিল। আচ্ছা বলো তো, কোনটা বেশি ভারী হবে? আমরা তো শিখে গেছি না সংখ্যা, তাহলে বলো 200 বেশি না 500 বেশি? হ্যাঁ, ঠিক বলেছো, 500 বেশি। তাহলে হাতে ধরলেও তোমরা বুঝতে পারবে যে যার ওজন বেশি হবে সেই জিনিসটা বেশি ভারী হবে, আর যার ওজন কম হবে সেই জিনিসটা কম ভারী হবে। তাহলে এখানে কি হবে? 200 গ্রাম পটলটা 500 গ্রাম পটলের থেকে হালকা হবে, আর 500 গ্রামটা 200 গ্রামের থেকে ভারী হবে। ঠিক আছে, আবার তুমি যদি বলো কাকুকে যে আমাকে আরো 100 গ্রাম দিন, তখন কি করবে কাকু? তখন এইখান থেকে আরো একটা 100 গ্রামের বাটখারা এখানে চাপাবে, আর এখানে আরো কিছু পটল চাপাবে। এবার বলো তো, যে 200 গ্রাম পটল বেশি না 100 গ্রাম পটলের ওজন বেশি? ঠিক বলেছো, 100 গ্রামের ওজনটা হচ্ছে কম আর 200 গ্রামের ওজনটা বেশি, তোমরা ঠিকই বলেছো। আচ্ছা ঠিক আছে, এবার একটা কেজি ওজনের আমাদেরকে কিছু আলু দিন, তখন দোকানদার কাকু কি করবে বলো তো? এই যে দুটো 500 গ্রামের বাটখারা নিলে হয় 1 কেজি। ঠিক আছে, আবার 1 কেজির বাটখারা আমাদের পাওয়া যায়, তখন কাকু হয় দুটো 500 গ্রাম চাপাবে, কিংবা একটা 1 কেজি চাপাবে, মানে দুটো 500 গ্রাম সমান হচ্ছে 1 কেজি। ঠিক আছে, তাহলে তোমরা এটা দেখো, আমি পরের দিন এখান থেকে জিজ্ঞেস করব আর অন্য কিছু নিয়ে আলোচনা করবো। আচ্ছা, তুমি দাঁড়াও ওখানে, হ্যাঁ? আচ্ছা, আমি যেটা বলছি সেটা হচ্ছে তোমার এমনি ক্লাস ভালোই হয়েছে, অসুবিধা নেই, তুমি উপস্থাপন ঠিক করেছো, কিন্তু যাই হোক আমরা মানে বোর্ডের লেখাটা যদি দেখতে পেতাম আর একটু ভালো হতো, মানে মানে ছটা পড়ছে তো দেখা যাচ্ছে না। তো আমি যেটা বলছি, তোমার টাইম ঠিক আছে, 5 মিনিটের মধ্যে হয়ে গিয়েছে। ধরো কাউন্টার প্রশ্ন তোমাকে করছে, এই যে আপনি পড়ালেন, এটা আপনি বস্তুর নিশ্চয়ই ভর মাপলেন, 1 কেজি বা 500। তো আমরা ভর এবং ভার দুটো জিনিস নাম শুনেছি, তো সেই দুটো কি একই জিনিস? না, ভর বলতে আমরা বস্তুর ওজনটা বুঝি, মানে বস্তুর মধ্যে কতটা পদার্থ আছে,
ভার বলতে ওই পদার্থ সমেত একটা ওজনের বস্তুকে মাধ্যাকর্ষণ কতটা আকর্ষণ করছে সেটাকে আমরা ভার বলি। আচ্ছা, এই আকর্ষণ বল। তো এই যে ভর মাপার জন্য আপনি দাঁড়িপাল্লা ব্যবহার করলেন, তাই তো? এটাকে এটাকে আরেকটা ভাষাতেও বলা হয়, একটা নাম আছে, কি নাম বলতে পারবেন? আচ্ছা, ওই ভার মাপার জন্য কি ব্যবহার করা হয় বলুন? স্প্রিং তুলা যন্ত্র। তাহলে এইটা কি হবে? এটা এটা ভর মাপার জন্য ব্যবহার হচ্ছে আর ওটা সাধারণ ভার তুলা মাপার জন্য যন্ত্র। ব্যবহার হচ্ছে। এটা হচ্ছে সাধারণ তুলা যন্ত্র, আর ওটা হচ্ছে স্প্রিং তুলা যন্ত্র। আচ্ছা, এই যে আপনি 500 গ্রাম পটল নিয়েছিলেন, তো আমি যদি দোকানদারকে বলতাম যে আমাকে 500 গ্রাম না বলে ড্যাশ হেক্টোগ্রাম পটল দিন, তাহলে আমি কত বলতে হতো সেটা? মানে গ্রাম যেটা হচ্ছে সেটা হচ্ছে 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে হেক্টোগ্রাম মানে 10 কমাতে এখান থেকে ভাগ করতে হবে। কত হবে সেটা? একটা করে শূন্য কাটছে মানে 100 গ্রাম। আচ্ছা, আমি বলে দিই। সেটা হচ্ছে, দেখো, গ্রামটা আমরা কি জানি? কিলো, হেক্টো, ডেকা, তো তারপরে গ্রাম। এবার যখন গ্রাম থেকে তুমি হেক্টোতে যাচ্ছ, তখন তুমি কতগুলো ঘর ওপরে গেলে? 3টে ঘর ওপরে গেলে। তা 3টে ঘর ওপরে যাওয়ার জন্য তোমাকে কিন্তু ওই 1000 দিয়ে ভাগ করে দিতে হবে। বুঝতে পেরেছো? এই মানে 100 দিয়ে ভাগ হবে, 1000 না, মানে একের পর দুটো শূন্য দিয়ে ভাগ হবে, তাহলে তোমার ওখানে 5 গ্রাম পড়ে থাকছে। আর তুমি যদি একদম ইয়েতে চলে যেতে, তুমি যদি যেতে কিলোগ্রামে, তখন 1000 দিয়ে ভাগ হতো, তাহলে তখন 1000 দিয়ে ভাগ হতো। তখন 0.5 কেজি। 0.5 হয়েছে। হুম, ঠিক আছে।